বাংলাদেশের সামগ্রিকভাবে গেল 15 বছরে অর্থনীতি এবং তার সাথে রাজনীতি, তার সঙ্গে ব্যবসায়ী এবং তার সঙ্গে সামগ্রিক যে আমলাতন্ত্র মিলেমিশে কিভাবে অনিয়মগুলোর সৃষ্টি করেছে, তথ্য বিকৃতি অথবা পরিসংখ্যান বাড়িয়ে বলা অথবা যেখানে দরকার সেখানে পরিসংখ্যানকে সংকুচিত ভিন্নভাবে ব্যবহার করবার যে দিকগুলো, সেগুলো আমরা দেখেছি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে প্রতিবেদন সেখানে বিস্তারিতভাবে উঠে এসেছে। আমরা কথা বলবো শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে তার সবচেয়ে বড় পরিচয়, উনি দীর্ঘদিন ধরে, এই গেল 15 বছর না, দীর্ঘদিন ধরে এই অর্থনৈতিক সংস্কারের বা লুফলসগুলো কি তৈরি হয়েছে সেই জায়গাগুলো নিয়ে কথা বলছেন। দাদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আপনার টিম কাজ করেছে সেটা ছোট্ট করে একটু শুনতে চাই যে আসলে কতজন মিলে আপনারা কয়টা সেক্টরে কাজ করেছিলেন। আমি ছাড়া তো আরও 11 জন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা এটার ভিতরে ছিলেন। তারা বিভিন্ন খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। সেহেতু সেই দিক থেকে বলতে গেলে বাংলাদেশের অর্থনীতির সমাজের মেধার একটি সম্মিলিত প্রকাশ নিয়ে আমরা কিন্তু এই কাজটা করেছি এবং এটাতে আমরা গর্ববোধ করি এই জন্য যে কোনো ধরনের বিদেশি বিশেষজ্ঞ ছাড়া এবং বিনা পারিশ্রমিকে এই কাজটা আমরা জাতীয় কর্তব্য হিসেবে সময় মতো শেষ করতে পেরেছি। একটা বিষয় হচ্ছে যে আমাদের যে আমলাতন্ত্র, তার সঙ্গে রাজনীতিবিদ, তার সঙ্গে ব্যবসায়ীরা মিলে যে একটা ত্রিভুজ, যে একটা যোগসূত্র যেটাকে আপনারা চোরতন্ত্র বলছেন, সেটাকে ভাঙার জন্য কি আমরা আসলে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখেছি বা যেটা শুরু হয়েছে কিনা, এই ধরনের কোনো আশাবাদী কোনো কিছু দেখছেন কিনা? দেখুন, সরকারের হয়তো নিয়ত আছে, কিন্তু নিয়তকে কার্যকর করতে হলে কর্মপদ্ধতি লাগে, সামাজিক সমাবেশ লাগে এবং একটা জবাবদিহিতার কাঠামো তৈরি করতে হয়। এই সরকারের জবাবদিহিতার জায়গাটা কোথায়? সাধারণ জনমানুষের কাছে যদি আমরা বলিও, সংসদ তো নেই, জনপ্রতিনিধিরা নেই, সেহেতু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অনির্বাচিত লোকজন বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। একই রকমভাবে আমরা দেখছি যে সেই রকম ধরনের কোনো রাজনৈতিক শক্তিও নেই যারা সমন্বিতভাবে বর্তমান সরকারকে একমুখীভাবে যথেষ্ট সুষ্ঠুভাবে ধারাবাহিকভাবে সমর্থন দেবে। থাকতে পারতো কিছুটা নাগরিক সমাজ, সেটার সাথে হলো যে আমাদের মিডিয়া, কিন্তু সেই নাগরিক সমাজ এবং মিডিয়াও এখন একটি অদ্ভুত পরিস্থিতির ভিতরে বসবাস করে। মানুষগুলো বদল হয়েছে কিন্তু কাঠামো বা তরিকা তো বদল হয়নি। সে একই রকম প্রক্রিয়ার ভিতরে চলছে, শুধু ভিন্ন নামে ভিন্ন মানুষের চেহারায়। এই চেনটা আসলে ভাঙা যায়নি। এই যেটা বলি আর কি, সরকার বদল হয়েছে, সরকার পদ্ধতির বদল হয়নি। সেহেতু সরকার পদ্ধতিতে সে অনেক ক্ষেত্রেই আগেরটারই ধারাবাহিকতায় রয়েছে। সেই আমলারা, সেই আপনার ব্যবসায়ী গোষ্ঠী এবং একই রকমভাবে আপনার বিভিন্ন ধরনের অনির্বাচিত রাজনৈতিক ব্যক্তি এক ধরনের প্রভাব বিস্তার করে নীতি কাঠামোর উপর প্রভাব ফেলছে। এখনও সেটা ধারাবে। সেটাকে স্বচ্ছতা আনা যেত যদি একটা সরকারের মধ্যমেয়াদী নীতি কাঠামো বা পরিকল্পনা বা পথরেখা ঘোষিত থাকতো। বর্তমানে সরকারের তো কোনো ঘোষিত আপনার অর্থনৈতিক ম্যানিফেস্টো নাই। এতগুলো সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশন দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক বা আপনার বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক কাঠামো সংস্কারের কথা বলছি, কিন্তু একই রকমভাবে অর্থনীতির ক্ষেত্রে একের সাথে অন্যের পরিপূরক রাজস্ব, ব্যয়, কর্মসংস্থান, আমদানি রপ্তানি, সরকার রেমিটেন্স, বিনিয়োগ, এগুলোর তো কোনো পরিকল্পনা তো সরকার সামনে দেয়নি। সেহেতু ওনাদের যে উত্তরাধিকারী বা কী হবে আর ওনাদের আমি মূল্যায়নের কাঠামোটা কী হবে সেটা তো আমরা এখনো পরিষ্কার করতে পারছি না। এবং আগামীতে যে বাজেটটা আসছে সেই বাজেটটাও দেখুন, আপনি যদি চিন্তা করে দেখেন, এইটার আগের বাজেটটা আগের সরকারের কথা, আগামী যে বাজেটটা আসবে সেটাও হয়তো এই সরকার পুরোটা করতে পারবে না। তাহলে এই সরকারকে যখন ইতিহাস মূল্যায়ন করবে তখন কি অর্থনৈতিক বিবেচনায়, কি সময়কালে, কি পদক্ষেপে বিবেচনা করবে, এই চিন্তা তো আমাদের মনের ভিতরে এখন আছে। এর সাথে যে জিনিসটা যুক্ত হয়েছে প্রথম থেকেই বর্তমান সরকারের, এই সরকার যতখানি প্রশাসনিক, রাষ্ট্রীয়, কাঠামোগত, স্থানীয় সরকার, এমনকি সংবিধান ইত্যাদি সংস্কার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে, সেরকমভাবে কিন্তু অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে একটি পরিকল্পনা সে দাঁড় করানোর চেষ্টা করেনি।
প্রথম দিকে বিদেশি দাতাগোষ্ঠী বা বিদেশি সহযোগীরা যতখানি উৎসাহিত হয়ে আমাদের কাছে দৌড়ে এসেছেন কি লাগবে বলে, তারাও বুঝতে পারছেন না কোন জায়গায় তাদের সাহায্য সহযোগিতাগুলোকে ভিড়াবেন। কারণ তো পরিকল্পনা তো নেই, যেখানে ওই ভিড়ানোর জায়গাটা তো হতে হবে। সেই জায়গাটাতেও একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে সমস্ত অংশীজনরা আমাদের এই মানে গণ অভ্যুত্থানের পক্ষেও দাঁড়িয়েছেন, এই যে শত শত হাজার হাজার যুবক আন্দোলন করলো, তারা যদি কর্মসংস্থানের নিশ্চয়তা না পায়, তাহলে আমার যে অন্য সংস্কারের যে চিন্তা আমরা করি নির্বাচনের আগে, সেই নির্বাচনে ওইগুলি করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। মানুষ তখন অধৈর্য হয়ে যেতে পারে। এই সরকারের যে কর্মসংস্থান সৃষ্টির জন্য যে উদ্যোগগুলো থাকা উচিত ছিল, কারণ অনেকগুলো ব্যবসায়িক গোষ্ঠী তারা রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সেটা বন্ধ হয়ে গেছে বা পালিয়ে গেছে বা জেলখানায় আছে। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমরা একটা অর্থনৈতিক যে টার্মোইলের মধ্যে আছে, বিশ্ব অর্থনীতিতে চীন বা আমেরিকার যে শুল্ক যুদ্ধ বা কানাডা যুক্ত হওয়া, এই সব আবার চীন এক দেশের ভিতরে অস্থির পরিস্থিতি আছে, আন্তর্জাতিকভাবেও একটা অস্থির পরিস্থিতি আছে। এই রকম পরিস্থিতির ক্ষেত্রে কতগুলো নম্বর লাগে অর্থনীতিতে। নম্বরগুলো কি? একটা নম্বর হতে পারে ওর দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা, আরেকটা নম্বর থাকতে পারে আমার রেমিটেন্সকে অব্যাহত রাখা, আমার বাণিজ্যকে অব্যাহত রাখা, কিন্তু সবচেয়ে বড় নম্বর হলো কর্মসংস্থান। যদি আমি আয় রুজি দিতে না পারি, এই তরুণ সমাজকে সবচেয়ে বড় স্বপ্নের জায়গাটা পূরণ করতে আমরা না পারি, তাহলে কিন্তু এই অন্যগুলোও কিন্তু আমার নড়াচড়া হয়ে যাবে। এই সরকার সেই রকম কোনো পরিকল্পনা আমাদের সামনে আনেনি। অর্থনীতিতে স্থিতিশীলতা আনার সবচেয়ে বড় আপনার হাতিয়ার হলো আপনার নীতি কাঠামোর ধারাবাহিকতা এবং নিশ্চয়তা। যদি নিশ্চয়তা না থাকে, ওই নিশ্চয়তা যদি রাজনীতির কাছে জিম্মি হয়ে যায়, তাহলে অন্যান্য সুফলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। মানে আমরা খুব ভালো একটা আকাঙ্ক্ষা নিয়ে নেমে আমরা ন্যূনতম যেই প্রয়োজনীয় শর্তগুলো যদি পূরণ না করি, সক্ষমতার অভাবে বলেন, বিবেচনার অভাবে বলেন, অথবা সময়ের অভাবে বলেন, তাহলে কিন্তু ইতিহাস আমাদের সেই অর্থে ছেড়ে দেবে। ডায়াগনোসিস যেহেতু হয়েছে, এখন সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে পরিচালিত হচ্ছে, বাংলাদেশকে পরিচালনা করছেন, তারা কতখানি অর্থনৈতিক সংস্কারের দিক থেকে মানুষকে কর্মসংস্থান, বিনিয়োগ বাড়ানো এবং এর মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সচল করে এগিয়ে নেওয়া যাওয়ার কাজটা করছে, সে বিষয়ে কথা বলার জন্য আমরা কথা বলবো শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যাকে স্বাগত জানাচ্ছি। আমি তো আপনাকে বললাম যে সরকার বদল হয়েছে, সরকারের শাসন পদ্ধতির বদল হয়নি। ওই একই রকম আমলা, একই রকম ভাবে বিভিন্ন বাইরের রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এবং একই রকম ভাবে আপনার ব্যবসায়ী গোষ্ঠী এটার ভিতরে আছে। সেহেতু এই জায়গাটাতেই তো সমস্যার ব্যাপার। সেই জন্য আপাত দৃষ্টিতে যে উন্নয়নগুলো আমরা অনেক সময় দেখি অর্থনীতিতে, এই মুহূর্তে এই সপ্তাহে যে স্থিতিশীলতাটা আমরা অর্জন করেছি, সেটা রক্ষা করার ক্ষেত্রে কিন্তু এই হুমকিগুলো রয়ে গেছে। অর্থনৈতিক টেকসই করা, কর্মসংস্থান সৃষ্টি করা, বিনিয়োগ নিশ্চিত করার জন্য কি ধরনের পয়েন্ট ব্ল্যাঙ্ক আমরা যদি পরামর্শ দিই আপনার কাছে? যেহেতু অর্থনৈতিক ক্রমান একটু স্থিতিশীল হয়েছে দ্রব্যমূল্যের দিক থেকে এবং আপনার বৈদেশিক টাকা পাওয়ার ক্ষেত্রে, তাহলে এলসি আগের চেয়ে বেশি করা যাবে এবং ব্যাংকের ভিতরে যদি তারল্য আর একটু বাড়ে, সরকার লোকজন যদি টাকা জমা রাখা শুরু করে, তাহলে বিনিয়োগ করার ক্ষেত্রে অর্থায়ন করা যাবে এবং একই রকমভাবে এনাদের আমদানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের শুল্ক সমন্বয় করার দরকার করবে। সেহেতু খুব বড়ভাবে বিনিয়োগের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে যাওয়া দরকার। এটা একটা চোখ বন্ধ করে সবাই বলতে পারবে। বিনিয়োগকে গতিশীল করা এখন একটা বড় কাজ, কর্মসংস্থান সৃষ্টি করা যুব সমাজের জন্য। আরেকটা বড় কাজ হলো যে আপনি কর্মসংস্থান সৃষ্টি করেও সকলের সমাধান দিতে পারবেন না। সেহেতু আপনার সামাজিক সুরক্ষার যে কাজগুলো আছে, যে সমস্ত ভাতা ইত্যাদি, যার ভিতরে অনেক অযাচিত লোকেরা প্রবেশ করেছিল, সেগুলি দ্রুততার সাথে পরিষ্কার করে সেগুলোকে যাওয়া, পারিবারিক যে সমস্ত আপনার কার্ডগুলো ছিল ওগুলো সঠিকভাবে দেওয়া ইত্যাদি। সে তো আমি একদিকে মনে কর্মসংস্থান সৃষ্টি করা, আর অপরদিকে হলো গরিব মানুষগুলোর জন্য সামাজিক সুরক্ষা দেওয়া। এই দুটোর যদি আমরা সমন্বয় করতে পারি, বাজারকে স্থিতিশীল রেখে, তাহলে অনেক দূর যেতে পারবো। আমরা দেখছি যে সরকারের থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছিল, তার ফলে কিছু কিছু সুফল বিভিন্ন ক্ষেত্রে
প্রকাশ পাচ্ছে। এবার যেমন দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমদানিকে সচল রাখা বা সরবরাহ ব্যবস্থাকে আরেকটু সুষ্ঠু করা এবং মজুতদারি ইত্যাদিকে প্রতিহত করা, চাঁদা কতখানি আটকানো গেছে সেটা বলতে পারবো না, কিন্তু সেটার ফলাফল আমরা বাজারে পাচ্ছি, এক ধরনের স্বস্তি বাজারে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে হয়তো সম্পূর্ণ স্বস্তি এই মুহূর্তে নেই, এবং বিশেষ করে বিভিন্ন জায়গাতে দুর্নীতি এবং উৎকোচ গ্রহণ এবং বিভিন্ন ধরনের পরিস্থিতি ব্যবহার করে লোকজনের কাছ থেকে টাকা আদায় করা পুরনো কায়দাতে এখনো সেইভাবে অব্যাহত আছে। যে বড় পরিবর্তনটা আরেকটা দ্বিতীয় আমরা লক্ষ্য করার চেষ্টা করি সেটা হলো যে এই পরিস্থিতিকে টেকসইভাবে মোকাবেলা করার জন্য যে সংস্কারগুলো করার কথা, সেই সংস্কারের অবশ্যই বড় জায়গাগুলো আমরা শ্বেতপত্রে যেগুলো বলেছি, একটা হলো ব্যাংকিং খাত, পুঁজিবাজার, অপরটা হলো আপনার জ্বালানি খাতে গ্যাসের ক্ষেত্রে, তৃতীয়ত আমরা যেটা দেখি সেটা হলো সরকারি বিনিয়োগের ক্ষেত্রে যে অতিমূল্যায়িত প্রকল্প ইত্যাদি। একই সাথে আপনার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে আমরা সন্দেহ করি। তো এই সমস্ত ক্ষেত্রে সরকার যেটা করেছে যে আমাদের শ্বেতপত্রের বাইরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ভিত্তিক ছোট ছোট কমিটি, টাস্ক ফোর্স ইত্যাদি করে আগানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংকের একটা বড় উদ্যোগ হলো যে টাকাগুলো চলে গেছে বেআইনিভাবে সেই টাকাগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা। সেটার উদ্যোগ সফল না হলেও চেষ্টা আছে, আমরা এটা দেখতে পাচ্ছি, বিদেশিদের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সেগুলির বোর্ডগুলোকে পুনর্গঠন থেকে আরম্ভ করে তারল্য সঞ্চালনের চেষ্টা ইত্যাদি আছে, এমনকি হয়তো নীতি বিরোধী হয়েও টাকা ছাপিয়েছে। যে জায়গাটাতে আমাদের সমস্যা হচ্ছে সেটা হলো এই সরকার কিন্তু এখন পর্যন্ত বিগত সরকারের তৈরি বাজেটের উপরেই কিন্তু এখনো চলমান আছে, এবং সেটার অর্থে তার রাজস্ব ব্যবস্থাপনাও সেই আগের মতোই এক ব্যবস্থার ভিতরে আছে। তার যে সরকারি ব্যয় কাঠামো সেটাও সরকারি সেইভাবেই আছে, সেটা রাজস্ব ব্যয় বলি আর উন্নয়ন ব্যয় বলি। এইটার জায়গাটাতে আমাদের অস্বস্তিটা হলো এই যে সরকার প্রথমে এসে কেন একটি সেই অর্থে সংশোধিত নতুন বাজেট দিল না, এটা আমাদের কাছে এখনো একটা আশ্চর্য লাগে আর কি। সেহেতু ওইটা যদি থাকতো তাহলে আমরা কিন্তু সরকার ভালো করছে কি মন্দ করছে তার একটা মূল্যায়ন করার সুযোগ পেতাম। বর্তমান যে সরকার আছে, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী আছে, তারা অনেক ক্ষেত্রেই পুরনো আমলা নির্ভর হয়ে রয়েছে। তারা তো সেই অর্থে তাদের কোনো সামাজিক বা রাজনৈতিক শক্তি প্রকাশ্যভাবে এবং সুষ্ঠুভাবে বা সমন্বিতভাবে নেই। সেহেতু তারা শেষ পর্যায়ে যে আমলাতন্ত্রের কাছেই বা পুরনো কর্মকর্তাদের প্রশাসনের কাছেই কিন্তু নির্ভরশীল হয়ে গেছেন। জিম্মি শব্দটা একটু কঠিন হবে, কিন্তু নির্ভরশীল হয়েছেন বড়ভাবে, কোনো সন্দেহ নেই। লক্ষ্য করে দেখুন, এই আমলাদের হাতে দিয়েই কিন্তু এই সমস্ত প্রকল্প তৈরি হয়েছে। এই আমলাদের হাতে দিয়েই কিন্তু আপনার ব্যয় কাঠামোর বিভিন্ন সিদ্ধান্ত এসেছে। এরাই আপনার রাজস্বের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন বড় বড় শিল্পগোষ্ঠীকে দিয়েছে। এই আমলা বৃন্দই কিন্তু আপনার তথ্য উপাত্তের যে বড় ধরনের যে ব্যত্যয় বিকৃতি হয়েছে সেই বিকৃতির দায়িত্ব তাদের কাছে যাবে, কিন্তু আমরা তো কোনোগুলোই করতে পারলাম না। ন্যূনতমভাবে আমাদের যে তথ্য বিকৃতির যে এত বড় ঘটনা ঘটল এবং যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন বক্তৃতায় আমাদের শ্বেতপত্র থেকে উল্লেখ করে থাকেন, উদ্ধৃতি দিয়ে থাকেন, সেটার জন্য তো সামান্যতম কোনো পদক্ষেপ নেওয়া হলো না। উপরন্তু পুরনো কাঠামো দিয়েই কিন্তু আবার সেই তথ্য উপাত্তর ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। এমনকি যে সমস্ত ব্যক্তি পর্যায়ের বিশেষজ্ঞরা ছিলেন গত সময়কালে, তারাই কিন্তু আবার নিয়োজিত হলেন সেই কাজগুলো করার জন্য। সেহেতু এই জায়গাটাতে একটা বড় ধরনের আমার মনে হয় সমস্যা, যেটা শুধুমাত্র এই সংস্কার প্রক্রিয়া বা আরেকটু মানে সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে যাওয়ার ক্ষেত্রেই শুধু যে বেগকে আমাকে শ্লথ করে দিচ্ছে তা না, যেটুকু হচ্ছে সেগুলোকে টেকানোটাও কিন্তু অনেক ক্ষেত্রে আগামী দিনের সমস্যার ভিতরে পড়বে।
এবং সার্বিকভাবে একটি সমন্বয়হীনতা এখন লক্ষ্য করি। সেই সমন্বয়হীনতা এবং হঠাৎ হঠাৎ বিভিন্ন পদক্ষেপে যেটার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে, সেগুলি কাটিয়ে ওঠার প্রয়োজন আছে বলে মনে হয়। আমি বিশ্বাস করতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে অবহিত।